রাজনীতির পাঠশালার বই পাঠ পর্বে আপনাকে স্বাগতম। আমাদের বই পাঠ পর্বে আজ থাকছে মুজাহিদুল ইসলাম সেলিম রচিত মতাদর্শহীনতা, মতান্ধতা, সুশীল সমাজ, এনজিও ও কতিপয় প্রসঙ্গ বইটির তৃতীয় পর্ব। এ পর্বে থাকছে রাজনৈতিক দলে গণতন্ত্র ও কেন্দ্রিকতা প্রবন্ধটি। বইটির প্রথম প্রকাশ জুন 2021, প্রকাশক জাতীয় সাহিত্য প্রকাশনী। গণতন্ত্রের জন্য এদেশের মানুষ বহুদিন সংগ্রাম করেছে। এই জন্য তারা বুকের রক্ত দিয়েছে। এই সংগ্রামে তারা নানা সময় সাময়িক বিজয় অর্জন করেছে, কিন্তু সেই বিজয় ধরে রাখতে পারেনি। গণতন্ত্র তাদের কাছে আজও অনেকটাই যেন সোনার হরিণ হয়ে থাকছে। নানাবিধ কারণে এটি ঘটছে। সেসব কারণের মধ্যে প্রধান হলো দেশে অব্যাহতভাবে বহাল থাকা শোষণ ভিত্তিক আর্থসামাজিক ব্যবস্থা। এদেশের সামাজিক ও রাষ্ট্রীয় ব্যবস্থার মূল লক্ষ্য হলো দেশি বিদেশি লুটেরা শোষকদের স্বার্থ দেখা। গণতন্ত্রের চর্চা হলো সেই লক্ষ্যের সঙ্গে সাংঘর্ষিক। ফলে গণতন্ত্র হরণ করে হলেও শোষকের স্বার্থকে বজায় রাখা হচ্ছে। গণতন্ত্র কোনো ফাঁকা বলি নয়, এর মর্মবাণী খুবই গভীর। গণতন্ত্রের মর্মার্থ হলো জনগণের ইচ্ছানুসারে একটি রাষ্ট্রের যাবতীয় কাজ সম্পাদন হওয়া। গণতন্ত্রের পথে চলতে হলে তার প্রতিফলন ঘটতে হবে দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক সহ সমস্ত ক্ষেত্রে ও ব্যবস্থাতে। কিন্তু গণতান্ত্রিক বলে দাবিদার বেশিরভাগ রাষ্ট্রে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে তো বটেই, এমনকি রাজনৈতিক ক্ষেত্রেও গণতন্ত্রের অনেক উপাদান অনুপস্থিত থাকে। আমাদের দেশেও গণতন্ত্রের হাল হকিকত তেমনই। মুখে আছে কিন্তু কাজে নেই, নেই তার অন্তঃসার। এমনকি মুখে মুখে থাকলেও তা এই আছে তো এই নেই। বলা হয়ে থাকে যে দেশে গণতন্ত্রহীনতার কারণ হলো দেশের রাজনীতিতে গণতান্ত্রিক সংস্কৃতির দুর্বলতা বা অভাব। কথাটি কিছুটা সত্য বটে। এ কথার সঙ্গে যুক্ত করে অনেকে আবার বলার চেষ্টা করেন যে দলের ভিতরে গণতন্ত্র না থাকার কারণেই আজ দেশের রাজনীতিতে গণতান্ত্রিক সংস্কৃতি নেই, তথা গণতন্ত্র নেই। এ কথারও কিছু সত্যতা আছে, তবে গণতান্ত্রিক সংস্কৃতি ও গণতন্ত্রের অনুপস্থিতির জন্য এটি মূল কারণ নয়। গণতন্ত্রের ক্ষেত্রে মৌলিক সমস্যা দেশের আর্থসামাজিক ব্যবস্থার স্বরূপের মধ্যে নিহিত। সে বিষয় নিয়ে পৃথকভাবে আলোচনা প্রয়োজন। এখানে শুধু রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা সম্পর্কে কিছু প্রসঙ্গের অবতারণা করব। ছোট হোক বা বড় হোক, কোন রাজনৈতিক দল বা সংগঠন শুধু একজন ব্যক্তিকে নিয়ে গঠিত হয় না। দল গঠনের ক্ষেত্রে একটি প্রাথমিক শর্ত হলো দলে একাধিক সদস্য থাকতে হবে। যেহেতু একাধিক ব্যক্তিকে নিয়ে দলকে চলতে হয়, সে কারণে দলের প্রত্যেক সদস্যের পক্ষে পরিপূর্ণ শতভাগ পরিমাণে যা ইচ্ছে তাই করার অধিকার ভোগ করা সম্ভব হতে পারে না। নিজের আপন ইচ্ছাকে কিছুটা হলেও দলের যৌথ ইচ্ছার কাছে সমর্পণ না করলে দল গঠন করা যায় না। এই সাধারণ কথাটি একটি স্বতঃসিদ্ধ সত্য। দল বা সংগঠন করার অর্থই হলো নৈরাজ্যবাদ বা অরাজপন্থাকে নাকচ করে কম বেশি পরিমাণে যা ইচ্ছে তাই করার অধিকার স্বেচ্ছায় ত্যাগ করা। দলের অভ্যন্তরে গণতন্ত্র এবং দলের সদস্যদের অধিকারের ক্ষেত্রে তাই বিবেচ্য বিষয়টি যা ইচ্ছে তাই করার অধিকারের প্রসঙ্গ নয়। বিবেচ্য বিষয়টি হলো নিজের আপন ইচ্ছাকে যতটুকু দলের যৌথ ইচ্ছার কাছে সমর্পণ করা হচ্ছে তার উপর কর্তৃত্ব করবে কে বা কারা। অর্থাৎ দলের কাজ পরিচালনার ক্ষেত্রে দলে অন্তর্ভুক্ত সদস্যদের কতটা বিধিসম্মত অধিকার থাকবে সেটি। মূলত এর দ্বারা পরিমাপ করা সম্ভব যে একটি দলের অভ্যন্তরে গণতন্ত্র কার্যকর রয়েছে কিনা এবং থাকলে তা কতটা রয়েছে। দলের নীতি নির্ধারণের ক্ষেত্রে দুটি উপাদান থাকে। একটি হলো সেই নীতিটি যারা প্রণয়ন করে সেই উপাদান, অর্থাৎ যাকে তার বিষয়গত উপাদান বা সাবজেক্ট বলে আখ্যায়িত করা হয়। আর অপরটি হলো যার উপর নীতিটি প্রয়োগ করা হয় সেই উপাদান, অর্থাৎ যাকে আখ্যায়িত করা হয় তার বিষয়গত উপাদান বা অবজেক্ট হিসাবে। দলের সদস্যরা দল পরিচালনায় ও তার কাজকর্মে শুধু অবজেক্ট হয়ে না থেকে কতটা পরিমাণ ও মাত্রায় সাবজেক্টের ভূমিকা পালনের সুযোগ পাচ্ছে সেটি হলো দলের অভ্যন্তরে গণতন্ত্রের উপস্থিতির মাপকাঠি। অর্থাৎ দলে গণতন্ত্র নিশ্চিত হওয়াটা নির্ভর করে দল পরিচালনার ক্ষেত্রে দলের সব সদস্য অংশগ্রহণের সুযোগ পাচ্ছে কিনা
এবং পেলেও তা কতটা পাচ্ছে তার উপর। একটি দলের উপর নিয়ন্ত্রণ ক্ষমতা দলের নিম্নোক্ত তিনটি বিষয়ের উপর মূলত নির্ভর করে। এগুলো হলো ক, দলের নীতি, আদর্শ ও কর্মকৌশল, খ, দলের সংগঠন কাঠামো, গ, দলের অর্থ সম্পদ। দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চার ক্ষেত্রে প্রথমে যে বিষয়টির প্রতি বিশেষ নজর দেওয়া আবশ্যক তা হলো দলের নীতি, আদর্শ ও কর্মকৌশল নির্ধারণের প্রক্রিয়ার সঙ্গে দলের প্রত্যেক সদস্যকে যুক্ত রাখা হচ্ছে কিনা। প্রতিটি সদস্যের এ বিষয়ে উপযুক্ত, যথাযথ ও প্রয়োজনীয় ভূমিকা ও অবদান রাখার সুযোগ আছে কিনা। দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা বাস্তবে অর্থপূর্ণ করে তুলতে হলে এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এক্ষেত্রে আরেকটি জরুরি কর্তব্য হলো দলের সাংগঠনিক কাঠামোকে গণতান্ত্রিক ধারায় পরিচালনা করা। এই জন্য গুরুত্বপূর্ণ ও আবশ্যিক কত কাজ হলো ক, ব্যক্তি নেতৃত্বের বদলে যৌথ নেতৃত্ব নিশ্চিত করা, খ, নির্বাচনের মাধ্যমে সব স্তরের কমিটি গঠনের ব্যবস্থা করা, গ, সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত গ্রহণের বিধান কার্যকর করা, ঘ, ব্যক্তি পূজার প্রবণতা রোধ করা ও পরিবারতন্ত্রের ধারা বন্ধ করা ইত্যাদি। একই সঙ্গে এক্ষেত্রে আরো যা নিশ্চিত করা আবশ্যক তা হলো দলীয় তহবিল পরিচালনায় গণতান্ত্রিক চর্চা। দলের অর্থ সম্পদ পরিচালনার ক্ষেত্রে যেসব ব্যবস্থা নিশ্চিত করা একান্ত কর্তব্য সেগুলো হলো ১, তহবিল সম্পর্কে স্বচ্ছতা, ২, আয় ব্যয় স্বচ্ছ হিসাব রক্ষা, ৩, তহবিল সংগ্রহে সকলের অংশগ্রহণ, ৪, খরচের অগ্রাধিকার নির্ধারণে যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ, ৫, নিয়মিতভাবে হিসাবপত্র চেক আপ করার ব্যবস্থা ইত্যাদি। এসব প্রসঙ্গ শুধু কত টেকনিক্যাল বিষয় অথবা পাঠ্য বইয়ের একাডেমিক বিষয় নয়। এসব বিষয়ের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত রয়েছে একটি রাজনৈতিক দলের মৌলিক চরিত্রের বিষয়টি। বস্তুত এই বিষয়টিকেই সবচেয়ে আগে বিবেচনায় রাখতে হবে। যে কোনো রাজনৈতিক দলের মৌলিক বৈশিষ্ট্য ও চরিত্র চিহ্নিত হয় তার যে তিনটি উপাদানের ভিত্তিতে, সেগুলো হলো ক, তার শ্রেণীভিত্তি, খ, তার লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচি, গ, তার মতাদর্শ। একটি দলের মৌলিক চরিত্র তার এই তিনটি বৈশিষ্ট্যের স্বরূপ দ্বারাই নির্ধারিত হয়। দলের সাংগঠনিক নীতি তার সেই মৌলিক চরিত্র থেকে ভিন্ন হতে পারে না। যেমন কিনা কোনো একটি রাজনৈতিক দলের নীতি আদর্শই যদি হয় লুটপাটতন্ত্র, তাহলে সেই নীতি বজায় রেখে দলের নেতৃত্বে যদি একনায়কত্বের বদলে যৌথ নেতৃত্ব প্রতিষ্ঠা করা হয়, কিংবা এমনকি দলের সব সদস্যকেও যদি নীতি নির্ধারণের কর্তৃত্ব দেওয়া হয়, তাহলেও যা ছিল ব্যক্তিগত কর্তৃত্বে লুটপাট তা তখন হয়ে উঠবে যৌথ কর্তৃত্বে লুটপাট। এক্ষেত্রে কর্তৃত্বের বিকেন্দ্রীকরণ পরিণত হবে লুটপাটের বিকেন্দ্রীকরণে। মার্ক্সবাদের ভিত্তিতে পরিচালিত একটি কমিউনিস্ট পার্টির মৌলিক চরিত্র নির্ধারিত হয় যেসব বৈশিষ্ট্যের দ্বারা, সেগুলো হলো ক, শ্রমিক শ্রেণী ও মেহনতি মানুষের পার্টি হিসাবে তার শ্রেণীভিত্তি, খ, সমাজতান্ত্রিক ও সাম্যবাদী সমাজ ও সভ্যতা নির্মাণের উদ্দেশ্যে তার লক্ষ্য ও কর্মসূচি, গ, তার মার্ক্সবাদ লেনিনবাদের মতাদর্শগত ভিত্তি। এমন একটি পার্টির সাংগঠনিক নীতির ভিত্তিতে আবশ্যিকভাবে দলের এসব মৌলিক নীতি ও চরিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। একটি কমিউনিস্ট পার্টির ক্ষেত্রে সেই সাংগঠনিক নীতি হলো গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতি। এসব মৌলিক বৈশিষ্ট্য ও সাংগঠনিক নীতির ক্ষেত্রে ব্যত্যয় ঘটলে তার কমিউনিস্ট পার্টি থাকে না। একটি কমিউনিস্ট পার্টির নিয়ম কানুন, বিধিবিধান ইত্যাদি স্থানকালের পরিপ্রেক্ষিতে নির্ধারণ করতে হয় ঠিকই, কিন্তু সেগুলো কোনোভাবেই গণতান্ত্রিক কেন্দ্রিকতার মৌলিক নীতিমালার বাহিরে রচিত হতে পারে না। 1993 সালে কমিউনিস্ট পার্টি বিলোপবাদী দলত্যাগীরা পার্টিকে তার এই তিনটি মৌলিক ভিত্তি থেকে প্রতারণামূলকভাবে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। একই সঙ্গে তারা পার্টির গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতিও বিলুপ্ত করতে চেয়েছিল। রূপান্তর আর সৃজনশীলতার ভ্রান্ত ব্যাখ্যা দিয়ে তারা বস্তা পচা তত্ত্ব হাজির করেছিল। তাদের আসল উদ্দেশ্য ছিল কমিউনিস্ট পার্টিকে বিলুপ্ত করা। দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চার প্রসঙ্গে আবার ফিরে আসা যাক। একথা মনে রাখতে হবে যে অন্য অনেক কিছুর মতো গণতন্ত্রেরও যেমন একটি সারসত্তা কন্টেন্ট থাকে, আবার তার থাকে একটি সুনির্দিষ্ট রূপও। বুর্জোয়া মতাদর্শের তাত্ত্বিকরা সাধারণত গণতন্ত্রের কন্টেন্টকে মোটেই বিবেচনায় নিতে চান না। তারা তার ফর্মকেই একচ্ছত্র প্রাধান্য দিয়ে থাকেন। অন্যদিকে যান্ত্রিক মার্ক্সবাদীরা অনেক সময়ই গণতন্ত্রের কন্টেন্টকে মূল বিষয় হিসাবে গণ্য করতে গিয়ে তার ফর্মকে
একটি অপ্রয়োজনীয় ও তাচ্ছিল্যের বিষয় হিসাবে তুলে ধরার চেষ্টা করেন। ভাবটা যেন এমন যে গণতন্ত্রের উদ্ভাবিত ফর্মগুলো যা সাধারণ মানুষের দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে উদ্ভাবিত ও অর্জিত হয়েছে এবং যা আজ সভ্যতার সাধারণ সঞ্চয় হয়ে উঠেছে, নিছকই একটি মামুলি বুর্জুয়া ব্যাপার, আর তাই সেগুলো ঢালাওভাবে পরিত্যাজ্য। আসলে মার্ক্সবাদীদের প্রকৃত কর্তব্য হলো ইতিহাসের ধারায় গণসংগ্রামের মাধ্যমে উদ্ভাবিত গণতন্ত্রের সার্বজনীন ফর্মকে সমাজতান্ত্রিক কন্টেন্ট সম্পন্ন করে তোলার জন্য সংগ্রাম করা। কোনো ফর্ম যদি সেই নতুন কন্টেন্টকে ধারণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে মার্ক্সবাদীদের কর্তব্য হলো তাকে বদলে দিয়ে নতুন ফর্মে উত্তরণ ঘটানো। মনে রাখা দরকার যে কন্টেন্ট এবং ফর্ম একটি আরেকটির সঙ্গে দ্বান্দ্বিকভাবে সম্পর্কিত এবং একটি অপরটিকে যেমন প্রভাবিত করে তেমনি এগুলো একে অপরের দ্বারা প্রভাবিত হয়। তবে সার্বিক বিবেচনায় কন্টেন্ট হয় চূড়ান্ত নিয়ামক। এসব কথা গণতন্ত্রের ক্ষেত্রে সাধারণভাবে যেমন সত্য, রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চার ক্ষেত্রেও সেগুলো সমানভাবে সত্য। তাই রাজনৈতিক দলের মৌলিক চরিত্র অর্থাৎ তার শ্রেণীভিত্তি, লক্ষ্য এবং আদর্শ নিয়ে মূল্যায়ন ও বিশ্লেষণ যেমন একটি প্রয়োজনীয় কাজ, তেমনি তার পাশাপাশি দলের সাংগঠনিক নিয়মকানুন, বিধিবিধান তথা ফর্ম ও সেসবের বাস্তব প্রয়োগ সম্পর্কে আলোচনাও সমানভাবে গুরুত্বপূর্ণ। এই বিবেচনা থেকে আমাদের দেশের বিভিন্ন দলে তার সদস্যরা দলীয় নীতি ও কর্মকৌশল নির্ধারণের ক্ষেত্রে বাস্তবে কতটা সুযোগ পায় সেদিকে এবার একটু দৃষ্টি দেওয়া যাক। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ইত্যাদি বুর্জোয়া ধারা দলগুলোতে দলের প্রাথমিক সদস্যদের দলীয় নীতি নির্ধারণে প্রত্যক্ষ ভূমিকা গ্রহণের কোনো ব্যবস্থা নেই। এমনকি সে বিষয়ে সদস্যদের কোনো ভূমিকা যে আদৌ থাকতে পারে সে সম্পর্কে ন্যূনতম বিবেচনা কিংবা ধারণাও এসব দলে প্রায় সম্পূর্ণ অনুপস্থিত। নেতাদের পেছনে জমায়েত হয়ে জিন্দাবাদ দেয়াটাই যেন সাধারণ সদস্যদের একমাত্র দায়িত্ব। নীতি ও কর্মকৌশল নির্ধারণের কাজটি যেন একচ্ছত্রভাবে নেতাদের জন্য সংরক্ষিত বিষয়। নেতা বা নেত্রীর উচ্চারিত বাণী দলের নীতি ও সাংগঠনিক সিদ্ধান্ত বলে গণ্য করা হয়। নেতা বা নেত্রীর দ্বারা ঘোষণা করা হয় দলের কর্মকর্তা ও কমিটির তালিকা। দলীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দলের প্রাথমিক সদস্যদেরকে প্রত্যক্ষভাবে সংযুক্ত করার ধারণাটি এসব দলে এখনো প্রায় পরিপূর্ণভাবে অপ্রাসঙ্গিক হয়ে আছে। অথচ এটি হলো দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। জামায়াতে ইসলামী বা এ ধরনের সাম্প্রদায়িক দল গণতন্ত্রের চর্চার ক্ষেত্রে আরো এক ধাপ পিছিয়ে আছে। বুর্জোয়া দলে বিরাজমান একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র ইত্যাদির চেয়ে আরো পশ্চাৎমুখী আমিরতন্ত্রের ব্যবস্থা এসব ধর্মভিত্তিক রাজনৈতিক দলে চালু রয়েছে। একক ব্যক্তি আমিরত্বের হাতে এসব দলের সাংগঠনিক নেতৃত্ব কেন্দ্রীভূত হয়ে থাকে। শুধু তাই নয়, তার হাতে আধ্যাত্মিক নেতৃত্ব ন্যস্ত করা হয়ে থাকে। এসব দলের সাংগঠনিক নীতিতে মধ্যযুগীয় সাম্প্রদায়িক মৌলবাদী চিন্তাধারার প্রতিফলন স্পষ্টভাবে প্রকাশিত। কমিউনিস্ট পার্টি সহ মার্ক্সবাদী দলগুলোতে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার ক্ষেত্রে পরিস্থিতি বহুলাংশে ভিন্ন রকম। এসব দল গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতি অনুসরণ করে। গণতান্ত্রিক কেন্দ্রিকতা নিয়ে অপপ্রচার আছে। এ নিয়ে এরূপ একটি ভ্রান্তি ছড়ানো হয় যে কমিউনিস্ট পার্টি হলো ক্যাডার ভিত্তিক ও রেজিমেন্টেড দল। এ কারণে এসব দলে অভ্যন্তরীণ গণতন্ত্রের কোনো সুযোগ নেই। কিন্তু প্রকৃত সত্য হলো এই যে কমিউনিস্ট পার্টির মতো দলের সাংগঠনিক কর্মকাণ্ড গণতন্ত্র ও কেন্দ্রিকতা এই উভয় উপাদানের সমন্বয়ের ভিত্তিতে পরিচালিত হয়ে থাকে। সমাজতন্ত্র সাম্যবাদের লক্ষ্যে সমাজ বিপ্লব সম্পন্ন করতে হলে শ্রেণী সংগ্রামের কঠোর পথ ছাড়া সেই লক্ষ্যে এগিয়ে যাওয়া সম্ভব নয়। এটি একটি সার্বিক শ্রেণীযুদ্ধের ব্যাপার। যুগ যুগ ধরে চলে আসা শোষণ ভিত্তিক ব্যবস্থা আজও বিশ্বব্যাপী অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, মতাদর্শী, নৈতিক ইত্যাদি সর্বক্ষেত্রে আধিপত্য প্রতিষ্ঠা করে রেখেছে। শোষণের ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য বুর্জোয়া শ্রেণী প্রবল বল প্রয়োগের যন্ত্র হিসাবে রাষ্ট্র ও তার নিপীড়নের বাহিনী সহ সব ধরনের হাতিয়ার মজুদ ও ব্যবহার করছে। শ্রেণী সংগ্রাম ও গণসংগ্রামের মাধ্যমে পাল্টা বল প্রয়োগ ব্যতীত বুর্জোয়া শাসনের জিনজির চুরমার করা সম্ভব নয়। ইতিহাস থেকে দেখা যায় যে অতীতের সব বিপ্লবের সফলতার জন্য, এমনকি বুর্জোয়া বিপ্লবের সফলতার জন্য এরূপ বল প্রয়োগ করতে হয়েছে। শ্রেণীযুদ্ধে জয়যুক্ত হওয়ার জন্য সংগঠনই হলো
মেহনতি মানুষের প্রধান অস্ত্র ও অবলম্বন। উপযুক্ত সংগঠন ছাড়া এই লড়াইয়ে জয়যুক্ত হওয়া সম্ভব নয়। সমাজতন্ত্রের সংগ্রাম কেবল ভাবধারাগত সংগ্রামের একটি বিষয় নয়, সেই সংগ্রামের মূল উপাদান হলো বাস্তব শ্রেণী স্বার্থের দ্বন্দ্ব আশ্রিত সংগ্রাম। তাই সেই সংগ্রামে সফলতার জন্য কমিউনিস্ট পার্টিকে সুশৃঙ্খল বিপ্লবী ধারায় তার কাজ পরিচালনা করতে হয়। সংগঠনকেও সে কারণে উপযুক্ত শৃঙ্খলার ধারায় গড়ে তুলতে হয়। সমাজতন্ত্রের জন্য সংগ্রামের মূল চালিকা শক্তির দায়িত্ব শ্রমিক শ্রেণী ও মেহনতি মানুষকে পালন করতে হবে। এটি ইতিহাসের শিক্ষা। কিন্তু সমাজের সব মেহনতি মানুষের চেতনার উন্মেষ ও বিকাশ একসঙ্গে ও সমান তালে হয় না। তাই শ্রেণী হিসাবে বৃহত্তর শ্রমিক শ্রেণীকে সমাজ বিপ্লবের চালিকা শক্তির ভূমিকা পালন করতে হলে তাদের একটি বর্ষফলক তথা অগ্রবাহিনী থাকা আবশ্যক হয়। কমিউনিস্ট পার্টির দায়িত্ব হলো মেহনতি মানুষের সেরূপ অগ্রবাহিনীর ভূমিকা পালন করা। এ কারণে উচ্চ আদর্শ নিষ্ঠা, নীতিবোধ ও প্রগতিবাদী বিপ্লবী চেতনা ও কর্মকাণ্ডে পরীক্ষিত ব্যক্তিদেরই পার্টির সদস্যপদ দেয়া হয়। বিপ্লবী শৃঙ্খলা সম্পন্ন শক্তি হয়ে ওঠার জন্য পার্টি সদস্যপদ প্রদানের ক্ষেত্রে এই বিবেচনাটি একটি আবশ্যিক ও অপরিহার্য শর্ত। পার্টিকে জনগণের সঙ্গে, বিশেষত মেহনতি মানুষের সঙ্গে নিবিড় ও একাত্ম সম্পর্ক রেখে চলা প্রয়োজন। তাকে মেহনতি জনতার পাশে এবং একই সঙ্গে তাদের সামনে থাকা আবশ্যক। পার্টির সদস্যদের পেশাজীবী বিপ্লবী হওয়া আবশ্যক। তাদের অনেকেরই সার্বক্ষণিক পার্টির কাজে নিয়োজিত থাকা প্রয়োজন। পার্টিকে একশেলা কাঠামো সম্পন্ন হতে হয়। সেই জন্য যা অপরিহার্য তা হলো পার্টিতে ক যে কোনো নির্দিষ্ট সময়ে সব সদস্যের করণীয় হিসাবে একটি মাত্র অনুসরণীয় সাধারণ লাইন থাকা, খ একাধিক পার্টি কেন্দ্রের অস্তিত্ব থাকার সুযোগ না থাকা, গ পার্টি সদস্যদের নিজ নিজ পার্টি সংগঠনে যে কোনো বিষয়ে স্বাধীনভাবে মত প্রকাশের, কিন্তু পার্টির বাইরে সমালোচনা বা ভিন্নমত প্রকাশের নয়, অধিকার এবং পার্টি কংগ্রেস সহ ঊর্ধ্বতন পার্টি সংগঠনের কাছে তার কোনো প্রস্তাব, বক্তব্য ও আবেদন পেশ করার পূর্ণ সুযোগ নিশ্চিত করা, ঘ পার্টির ঐক্য রক্ষা, নিয়ম শৃঙ্খলা ও গঠনতন্ত্র মেনে চলা নিশ্চিত করা। পার্টির এই একশিলা চরিত্র ও কাঠামো বজায় রাখা অপরিহার্য। এক্ষেত্রে অবহেলার অর্থ দাঁড়াবে সমাজ বিপ্লবের কাজে শ্রমিক শ্রেণীকে নিরস্ত করে রাখা। সমাজ বিপ্লবের জন্য একটি সুশৃঙ্খল ও বিপ্লবী সংগঠন গড়ে তোলা অপরিহার্য। এই প্রক্রিয়াকে নির্বিচার কাঠামো বিরোধিতার নৈরাজ্যবাদী চিন্তা ও চর্চা এই অপরিহার্য কর্তব্যকে নিরুৎসাহিত ও ক্ষতিগ্রস্ত করে। কমিউনিস্ট পার্টিতে তার একশিলা চরিত্র ও বিপ্লবী শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সর্বোচ্চ গণতান্ত্রিক বিধিবিধানের চর্চা করা হয়। কমিউনিস্ট পার্টির বিপ্লবী শৃঙ্খলা হুকুমের দাস নির্ভর তথাকথিত রেজিমেন্টেশন নয়। একটি মার্ক্সবাদী দলে শৃঙ্খলা আসে আত্মসচেতন উপলব্ধি ও নিয়মানুবর্তিতা থেকে, গণতন্ত্রের বিধানের ভিত্তিতে। সেরূপ নিয়মানুবর্তিতাই পার্টিতে বাস্তব চর্চা করা হয়। কোনো ক্রমে তা হুকুমের দাসের প্রক্রিয়ায় করা হয় না। একটি মার্ক্সবাদী দল পরিচালিত হয় গণতান্ত্রিকভাবে 4 বছর পর পর অনুষ্ঠিত পার্টি কংগ্রেসে অনুমোদিত তার নীতি নির্ধারণী দলিল অনুসারে। পার্টি পরিচালনায় দলের সদস্যদের ভূমিকা পালন নিশ্চিত করা হয় যেসব ব্যবস্থার মাধ্যমে সেগুলোর মধ্যে রয়েছে ক পার্টির অনুসরণীয় দলিল রচনা এবং পার্টির নীতি কর্মকৌশল নির্ধারণ ও তদারকিতে অংশগ্রহণের সুযোগ, খ কেন্দ্র সহ পার্টির সব স্তরে ব্যক্তি নেতৃত্বের বদলে গোপন ব্যালটে যৌথ নেতৃত্ব নির্বাচন, গ নেতৃত্বের কাজের ক্ষেত্রে তৃণমূলের সব সদস্য প্রতিটি স্তরের পার্টি কমিটির সর্বক্ষণ প্রত্যক্ষ তদারকির সুযোগ, ঘ সমালোচনা আত্মসমালোচনার ব্যবস্থায় অংশগ্রহণ ও সর্বোচ্চ নেতৃত্বের কাছে যে কোনো সময় যে কোনো প্রস্তাব পাঠানোর অধিকার ও সুযোগ ইত্যাদি। কমিউনিস্ট পার্টিতে এসব হলো বাধ্যতামূলক চর্চার বিষয়। এসব সুযোগকে পার্টির সাধারণ সদস্যদের প্রতি দলের নেতা নেত্রীদের বদান্যতা বলে গণ্য করা হয় না। সদস্যদের এসব সুযোগ ও অধিকারকে তাদের সন্তুষ্ট রাখার জন্য পদক্ষেপ নয়, বরং তাকে দলের জন্য একটি মূল্যবান সম্পদ ও শক্তির উৎস বলে গণ্য করা হয়। সামষ্টিক প্রজ্ঞা সবসময় ব্যক্তিগত প্রজ্ঞার চেয়ে অধিকতর অভ্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিজ্ঞান সে কথাই বলে। তাই কমিউনিস্ট পার্টি তার সদস্যদের থেকে
মতামত ও পরামর্শ গ্রহণ করে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারকে অহেতুক ঝামেলা বলে মনে করে না, বরং যৌথতার এরূপ চর্চাকে সঠিক নীতি কৌশল নির্ধারণের জন্য একটি মূল্যবান সম্পদ বলে বিবেচনা করে। তবে তা করতে গিয়ে বিপ্লবী শৃঙ্খলার প্রয়োজনীয়তার কথা সে ভুলে বসে থাকে না। পার্টি যে একটা ডিবেটিং ক্লাব নয়, তা যে বিপ্লবী শ্রেণী সংগ্রাম পরিচালনার জন্য ভ্যানগার্ডদের একটি সংস্থা, সে কথা সে সবসময় বিবেচনায় রাখে। অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার বিষয়ে বুর্জুয়া দলগুলো এভাবে ভাবতে ও চলতে অপারগ। তাদের শ্রেণীগত বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতার কারণেই তাদের এই অপারগতা। আমাদের দেশে বুর্জুয়া, পেটি বুর্জুয়া শ্রেণীর মধ্যে এখনো অতীতের সামন্ততান্ত্রিক চিন্তা ও চর্চার এক ধরনের রেশ রয়ে গেছে। তার প্রতিফলন দেখা যায় নেতা নেত্রী ও সদস্যদের মধ্যে সম্পর্কের মধ্যে। তা এখনো হয়ে রয়েছে অনেকটা রাজা ও প্রজার মধ্যকার সম্পর্কের মতো। তা থেকে চলছে এক ধরনের ভক্তিবাদের চর্চা, চলছে ব্যক্তি পূজা, নেতা নেত্রীর নামে জিকির, ভজন, হিরো ওয়ার্শিপ ইত্যাদি। এর ফলে দলের মধ্যে সৃষ্টি হচ্ছে তোষামোদীর ও ভক্তি প্রদর্শনের প্রতিযোগিতার কালচার। বুর্জুয়া দলগুলো একই সঙ্গে কর্পোরেট প্রতিষ্ঠান পরিচালনার আধুনিক পশ্চিমা ব্যবস্থাকে অনুসরণ করতে চেষ্টা করে, যেটাকে কর্পোরেট কালচার বলে আখ্যায়িত করা হয়ে থাকে। সাম্রাজ্যবাদী বিশ্বায়নের বর্তমান যুগে এই প্রবণতা আরো প্রবল হয়ে উঠেছে। বড় বড় কর্পোরেশন যেভাবে প্রধান প্রশাসকের তথা সিইও একক হুকুমে হায়ার অ্যান্ড ফায়ারের কমান্ড সিস্টেমে প্রমোটার নিয়োগ করে, লোভ অথবা ভয়ের দ্বারা সৃষ্ট প্রণোদনাকে ব্যবহার করে প্রতিষ্ঠানের জন্য আপাতত চোখ ধাঁধানো সফলতা এনে দেয়, রাজনৈতিক দলকেও তারা সেই সফল কর্পোরেশনের ধারায় চালাতে পারবে বলে মনে করে। তাদের ভাবনায় দলের অভ্যন্তরে গণতন্ত্রের ব্যাপারটি শুধু বেমানানই নয়, দলের সফল অগ্রগতির জন্য তারা তাকে বরং প্রতিবন্ধক মনে করে। কমিউনিস্ট, বামপন্থী ও প্রগতিবাদীদের ক্রমাগত সাম্প্রদায়িক ও দক্ষিণপন্থী শক্তি এবং সাম্রাজ্যবাদের সরাসরি আক্রমণ ও প্রোপাগান্ডা, মিথ্যাচার, অপপ্রচার ইত্যাদির প্রত্যক্ষ আক্রমণের সম্মুখীন হতে হচ্ছে। তাদের বিরুদ্ধে এসব শক্তি প্রত্যক্ষ আক্রমণের পাশাপাশি আছে নানা শক্তির অপ্রত্যক্ষ হামলাও। দেশে এখনো বুর্জুয়া, পেটি বুর্জুয়া ধারার দলগুলোর প্রাধান্য থাকায় তাদের অনুসৃত ভাবধারা ও সাংগঠনিক রীতিনীতি সংস্কৃতি অনুকরণজাত প্রভাব সংক্রমিত হচ্ছে। এমনকি বাম ও কমিউনিস্ট মহলেও তার কুপ্রভাবের অনুপ্রবেশ ঘটছে। উত্তর আধুনিকতাবাদ, অরাজপন্থা, সুশীল সমাজমতবাদ, অদৃষ্টবাদ, প্রয়োগবাদ ইত্যাদি নানা প্রকারের ভাবধারার অনুপ্রবেশ সেখানেও ঘটছে। সীমিত অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষিত পেটি বুর্জুয়া তরুণ সমাজের একাংশকে এসব মতবাদের মন ভোলানো হাতছানি প্রভাবিত করতে পারছে। বাস্তব শ্রেণী সংগ্রামের দুর্বলতার সুযোগ, চটকদার নতুন কিছুর রোমান্টিক আকর্ষণ ও প্রগতিশীলতার লেভেল ধারণ করায় এসব প্রথা বহির্ভূত ভাবধারা ও চিন্তা তাদের অনেককে বিভ্রান্ত করতে সক্ষম হচ্ছে। তাছাড়া তাদেরকে ক্রমাগতভাবে সাম্প্রদায়িক ও দক্ষিণপন্থী শক্তি এবং সাম্রাজ্যবাদের প্রোপাগান্ডা, মিথ্যাচার, অপপ্রচারে সরাসরি আক্রমণের সম্মুখীন হতে হচ্ছে। এ বিষয়ে এ কথাও হিসেবে রাখা প্রয়োজন যে কমিউনিস্টদের নীতিনিষ্ঠ অবস্থানকে বিভ্রান্ত ও বিপদগামী করার জন্য এসব ভাবধারাকে সাম্রাজ্যবাদ ও লুটেরা ধনিক শ্রেণী তার মতাদর্শগত পঞ্চম বাহিনীর ভূমিকায় নিয়োজিত করে থাকে। এর বহু প্রামাণ্য অভিজ্ঞতা অতীত ও বর্তমান থেকে পাওয়া যায়। এ সম্পর্কে কমিউনিস্ট, বামপন্থী ও প্রগতিবাদীদের সতর্ক থাকতে হবে। লেখাটি শেষ করব একথা উল্লেখ করে যে একটি শোষণমূলক বৈষম্যের সমাজে গণতন্ত্রের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব হলেও শোষণ ও বৈষম্যের ব্যবস্থা বজায় থাকলে 16 আনা পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। সেই জন্য সমাজতন্ত্র কায়েম করতে হবে। তার জন্য মেহনতি মানুষের সচেতন ও সংগঠিত ভূমিকা ও তার অগ্রবাহিনী হিসেবে একটি বিপ্লবী পার্টির অস্তিত্ব অপরিহার্য। কমিউনিস্ট পার্টি হলো সেরকম দল। তার সেই জনসম্পৃক্ত বিপ্লবী চরিত্রকে সব রকম আঘাত থেকে রক্ষা করতে হবে। আজ তাহলে এ পর্যন্ত, কথা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজনীতির পাঠশালার সঙ্গেই থাকুন। আমাদের পাঠ পর্ব নিয়ে কোনো মতামত থাকলে কমেন্টের ঘরে লিখুন। যদি কোনো বই বা প্রবন্ধ পাঠের অনুরোধ থাকে সেটাও জানাতে পারেন। আমাদের পাঠ পর্বের নিয়মিত খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাদের অনুপ্রাণিত করে।